ভূমি তাড়াতাড়ি চল, আমি গাজরের হালুয়া বানাচ্ছি, আমাকে হেল্প করবি। উফ, শ্বশুর বাড়িতে এসেও তুই ফোন ঘাটছিস। ঘর সংসারের কাজকর্ম কে করবে শুনি? তাড়াতাড়ি ওঠ, আরো অনেক লোকজন আসবে। আমি তো সব খাবার একাই রান্না করলাম, তুই অন্তত ডেজার্টটা বানাতে আমাকে হেল্প কর। উফ, বাপের বাড়িতে একই আমার উপর ছড়ি ঘোরাতিস, আবার শ্বশুর বাড়িতে এসেও একই কাজ করছিস। আমি কি তোর চাকর নাকি? আমি হচ্ছে এই বাড়ির ছোট বউ, আমি সবার আদরে আদরে থাকবো। আমি কেন কাজ করতে যাব? ছোট বউ তাতে কি হয়েছে? ছোট বউয়েরা কি কাজ করতে পারে না? তোর ছোটবেলা থেকেই কাজ না করার জন্য একটার পর একটা এক্সকিউজ লেগেই থাকে। এখন তো বড় হয়েছিস, তুই ঘর সংসার করছিস, এখন এতটা কুড়েমি করলে চলবে না। এই কথা শুনে ভূমি খুবই রেগে যায়, আর সে তখনই তার বড় দিদি চিত্রার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আসলে ভূমি এবং চিত্রার বাবা মা একই বাড়ির দুই সুযোগ্য পাত্রের সঙ্গে দুই মেয়ের বিয়ে দেয়। তারা মনে করে দুই মেয়ে একই বাড়িতে গেলে দুজনে মিলেমিশে সংসার করতে পারবে, কিন্তু ব্যাপারটা হয় একেবারেই বিপরীত। শ্বশুর বাড়িতে আসার পরের দিন থেকেই দুই বোন ছোট ছোট কারণে একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। তারা কখনোই একে অপরকে যা বলে মনে করে না। হায় রে হায়, পুরো মাটনটাই তো পুড়ে গেল। আরে দুই বৌমা কোথায় গেল? এখন আমি অতিথিদের কি খেতে দেব? বাইরে যে সবাই বসে অপেক্ষা করছে, আজকে আমার মান সম্মান গেল রে। কাঞ্চনা দেবী দুই বৌমাকে চিৎকার করে ডাকাডাকি করলেও চিত্রা কিংবা ভূমি কোনো কথা শুনতে চায় না, কারণ তারা দুবোনে নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত থাকে। তাই কাঞ্চনা দেবী নিজেই তাদের কাছে চলে যায়। এই, তোমরা দুজনে ঝগড়া থামাবে? একটা তো কাজের কাজ করতে পারো না, ঝগড়া করে করে বেড়াচ্ছ। বাড়িতে অতিথি এসেছে, ওরা কি খাবে না খাবে সেদিকে তোমাদের কোনো চিন্তা নেই। কে কোন কাজটা বেশি করলো আর কে কম করলো তাই নিয়েই পড়ে আছো তোমরা। শাশুড়ি মায়ের কথা শুনে দুই বোন নিজেদের মধ্যে ঝগড়া থামায় আর তারা রান্নাঘরে চলে যায়। সেদিন বাধ্য হয়ে ভূমিকেও চিত্রার সঙ্গে সঙ্গে রান্নাঘরে কাজ করতে হয়, যার ফলে ভূমি মনে মনে তার দিদির উপর ভীষণই রেগে থাকে। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন ভূমি চিত্রার স্কুটি নিয়ে তার স্বামীর সঙ্গে বেড়াতে চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিত্রা তার বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে যাবে বলে ঠিক করে। কিন্তু সে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন সে নিজের স্কুটি খুঁজে পায় না। এ কি, আমার স্কুটিটা কোথায় গেল? গ্যারেজটাও তো খোলা দেখছি। হায় রে, আমার স্কুটিটা কি তাহলে চুরি হয়ে গেল? মা মা, শুনছেন? আমার স্কুটিটা চুরি হয়ে গেছে, এখনই চলুন, পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করাতে হবে। আরে না না বৌমা, তোমার স্কুটি চুরি হয়নি। আসলে কিছুক্ষণ আগে ছোট বৌমা তোমার স্কুটি নিয়ে বেড়াতে গেল। এমন কথা শুনে চিত্রা একেবারে রাগে লাল হয়ে ওঠে, কারণ চিত্রার বান্ধবীরা সিনেমা দেখতে যাওয়ার জন্য তার জন্য অপেক্ষা করে। আর চিত্রা কিছুতেই স্কুটি ছাড়া বাড়ি থেকে বেরোতে পারে না, কারণ এখন সে যদি অটো কিংবা ট্রেনে করে সিনেমা দেখতে যায় তাহলে ততক্ষণে সিনেমা শেষ হয়ে যাবে। তাই এমন সময় চিত্রা কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু হঠাৎ করে তখনই ভূমি চিত্রাকে ফোন করে। এই দিদি, আমার না খুব বড় ভুল হয়ে গেছে রে, তুই একটু তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয়, আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তুই একটু বেশি করে টাকা আনবি, কারণ থানাতে ফাইন দিতে হবে, আমাদের কাছে এখন কোনো টাকা নেই। হতচ্ছাড়া মেয়ে, আমার স্কুটি নিয়ে যেতে কে বলেছিল তোকে? উফ, কি মরতে যে একই বাড়িতে বিয়ে করতে গেলাম। তুই এখন আমার পেছন ছাড়বি না তাই তো? স্কুটি নিয়ে গেছিস ঠিক আছে, কিন্তু আবার পুলিশের হাতে ধরা পড়লি। এভাবেই চিত্রা ফোনের মধ্যেই তার বোনকে বকাবকি করতে থাকে। কোনো উপায় দেখতে না পেয়ে চিত্রা ভূমিকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে যায়। আসলে সেই স্কুটিটা চিত্রা এবং ভূমির বাবা মা তাদের দুই মেয়েকে বিয়ের সময় উপহার দেয়, কিন্তু ভূমি মোটেই ট্রাফিক রুলস ফলো করে স্কুটি চালাতো না, তাই চিত্রা ভূমিকে স্কুটি চালাতে দিত না। আজকেও ঠিক একই রকম ভাবে ট্রাফিক রুলস না মানার জন্য ভূমিকে পুলিশ স্টেশনে আসতে হয়, কিন্তু বাধ্য হয়ে চিত্রা পুলিশ স্টেশনে ফাইন দিয়ে ভূমিকে ছাড়িয়ে নিয়ে আসে। তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তুই যখনই বাইরে বেরোস কোনো না কোনো একটা অঘটন ঘটাস। তোর স্কুটি নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমি তো খুব ভালো করেই জানি তুই ট্রাফিক রুলস মেনে স্কুটি চালাস না। দেখ তোর জন্য আজকে কত টাকা ফাইন চলে গেল।
উফ, কি হয়েছে, একটু ফাইন দিয়েছিস তাতে? আর তাছাড়া ওই স্কুটিটা তো তোর একার নয়, বাবা আমাদের দুই বোনকে স্কুটিটা গিফট করেছে, তাই স্কুটির উপর তোর যতটা অধিকার আছে আমারও কিন্তু ততটাই অধিকার আছে। তুই তো প্রত্যেকদিন স্কুটি নিয়ে কোথাও না কোথাও যাস, তখন কি আমি তোকে কিছু বলি? আজকে একটা দিন আমি স্কুটি নিয়ে গেছি বলে তুই তো রাগে একেবারে ফেটে পড়ছিস। প্রত্যেকদিন এভাবে দুই বৌমার মধ্যে ঝগড়া ঝামেলা শুনতে শুনতে কাঞ্চনা দেবী এবং তার পরিবার একেবারে ঝালাপালা হয়ে যায়। কাঞ্চনা দেবী এবার কিছুতেই দুই বৌমার এরকম ব্যবহার মেনে নিতে পারে না। এই, তোমরা দুজনে থামবে? প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে তোমাদের দুই বোনের মধ্যে ঝগড়াঝাটি চলতেই থাকে। ভেবেছিলাম একই পরিবারের দুই বোনকে বাড়ির বৌমা বানালে দুই যা একেবারে দুই বোনের মতো মিলেমিশে থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে দুই বৌমাকে বাড়ির বৌমা বানিয়ে আমি পাপ করে ফেলেছি। এভাবেই কাঞ্চনা দেবী বকাবকি করে ভূমি এবং চিত্রাকে কোনো মতে থামায়। দেখতে দেখতে এভাবে আরো দু একদিন কেটে যায়। একদিন সকালবেলা চিত্রা ঘুম ভাঙতেই দেখে ভূমি তার আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সেই সাথে সে নিত্য নতুন জামা কাপড় এবং জুয়েলারি সেট পরে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। এই, তুই কি করছিস? তুই সাত সকালবেলা আমার আলমারি খুলেছিস, আমার জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন? উফ, সর এখান থেকে, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা বলছি। এমন ভাব করছিস যেন এই ঘরটা তুই নিজে টাকা দিয়ে তৈরি করেছিস। শোন, আমি এই সুন্দর কুর্তিটা নিয়ে গেলাম, আর এই কুন্দনের সেটটাও কিন্তু এটার সঙ্গে ম্যাচ করছে, এটাও আমি আজকে পরবো। আচ্ছা দিদি, তোর কাছে ভালো কোনো পারফিউম নেই? এই বলে ভূমি এদিক ওদিক খুঁজে খুঁজে আলমারি থেকে দামি দামি পারফিউম বার করে আর চারিদিকে স্প্রে করতে শুরু করে দেয়। চিত্রা তার এরকম এক্সপেন্সিভ জিনিসপত্র নষ্ট হতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। এই, তোকে আমি আমার ঘর থেকে যেতে বললাম না? আর কোনো জিনিসপত্রে হাত দিলে আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেব। এসব জামা কাপড়গুলো আমার টাকায় কেনা। তোর মতো কিপ্টেরা তো জীবনে একটা জামা কাপড়ও কেনে না, সারা জীবন তো আমার কাছ থেকেই সবকিছু ধার করে পরে এলি। এবার তোর বিয়ে হয়েছে, এবার অন্তত নিজের টাকায় জামা কাপড় কেনা শুরু কর। চিত্রা কিছুতেই তার জামা কাপড় কিংবা কোনো জিনিস নিজের বোনকে দিতে চায় না, যার ফলে আবার দুই বোনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এমন সময় কাঞ্চনা দেবী দুই বৌমার মধ্যে ঝগড়াঝাটি দেখে নিজের আলমারি থেকে সুন্দর একটা তসরের শাড়ি বার করে নিয়ে আসে। ছোট বৌমা, তুমি আজকে কোথায় যাবে? এই নাও, এই সুন্দর তসরের শাড়িটা পরে তুমি ঘুরতে যাও। আমি কিছুদিন আগেই শাড়িটা কিনেছি, কিন্তু এখনো পরা হয়নি। বড় বৌমা যখন তোমাকে নিজের জামা দিতে চাইছে না, তুমি বরং এই শাড়িটাই পরে নাও। এমন সময় শাশুড়ি মায়ের হাতে সেই সুন্দর দামি তসরের শাড়ি দেখে চিত্রার খুবই হিংসা হয়, তাই সে তখনই শাশুড়ি মায়ের হাত থেকে শাড়িটা ছিনিয়ে নেয়। আরে, আপনার এত সুন্দর একটা শাড়ি আছে, আপনি আমাকে বলেননি কেন? আমি তো আপনার বড় বৌমা, এই শাড়িটা তো আমারই পরার কথা। আগে এই শাড়িটা আমি পরবো, তারপর ভূমি পরবে। এই, অমনি তোর হিংসা হয়ে গেল তাই তো? মা এই শাড়িটা আমাকে দিয়েছে, তাই এই শাড়িটা প্রথমে আমি পরবো। মা তো এই শাড়িটা আগে তোকে পরতে দেয়নি, এখন আমি এত সুন্দর শাড়ি পরবো দেখে তোর খুব হিংসা হচ্ছে। এই বলে ভূমি এবং চিত্রা দুজনে মিলে সেই শাড়িটা নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে দেয়, যার ফলে টানাটানি করতে গিয়ে হঠাৎই শাড়িটা মাঝখান থেকে ছিঁড়ে যায়, যা দেখে কাঞ্চনা দেবী একেবারে চটে যায়। উফ, আমার শাড়িটা ছিঁড়ে দিলে? তোমাদের কোনো দিনও ভালো করতে নেই। আমি ভালো মনে শাড়িটা দিতে এলাম, আর তোমরা এটা কি করলে? ছি! সেদিন কাঞ্চনা দেবী দুই বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে বাধ্য হয়ে ভূমি এবং চিত্রার বাবা স্বপন বাবুকে ফোন করে নিজের বাড়িতে ডাকে। দেখুন বেয়াই মশাই, আপনাকে এরকম কথা বলা উচিত নয়, তাও কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার দুই মেয়েকে বাড়ির দুই বৌমা বানিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার বাড়িতে এত ঝগড়াঝাটি আগে কখনো হয়নি, কিন্তু এখন প্রত্যেকদিন আপনার দুই মেয়ে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে বসেই থাকে। ঠিক এমন সময় স্বপন বাবু কিছু বলতে যাবে, তার আগেই চিত্রা তার বাবার জন্য চপ এবং কাটলেট নিয়ে আসে। অন্যদিকে ভূমি গরম গরম চা বানিয়ে নিয়ে আসে। এই, তুই এত তাড়াতাড়ি চা বানালি কি করে? আমি তো রান্নাঘরে তোকে যেতে দেখলাম না। নিশ্চয়ই তুই সকালবেলা বানানো চা গরম করে বাবাকে দিচ্ছিস, তাই না? কি কুড়ে মেয়ে রে তুই, বিয়ে থাওয়া হয়ে গেল, এবার তো একটু কাজকর্ম করতে শেখ।
থাক, আর বাবার সামনে তোকে ভালো সাজতে হবে না। আমি সকালবেলা খাঁটি মোষের দুধ দিয়ে চা বানিয়েছিলাম, আর বাবা যেহেতু মোষের দুধের চা খেতে ভালোবাসে, তাই আমি বাবার জন্য চা গরম করে নিয়ে এসেছি। এই তোরা চুপ কর। তোরা জানিস আমি কেন আজকে তোদের শ্বশুর বাড়িতে দেখা করতে এসেছি? তোরা নাকি দিন রাত এরকম ঝগড়াঝাটি করতে থাকিস। এখন তো নিজের চোখেই দেখে নিচ্ছি বাড়িতে ঝগড়াঝাটি করে শান্তি হয়নি, যে শ্বশুর বাড়িতে এসে বাবা মার নাম খারাপ করছিস। এভাবেই স্বপনবাবু দুই মেয়েকে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু স্বপনবাবু বুঝিয়ে চলে যাওয়ার পরও তার দুই মেয়ের মধ্যে এখন শুধু ঝগড়া নয়, মাঝে মধ্যে মারপিটও লেগে যায়। তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল, তোর জন্য বাবা মায়ের কাছে আমি খারাপ হয়ে গেলাম, তোর একটুও লজ্জা করে না বল? এই বলে চিত্রা ভূমিকে মারতে শুরু করে। সেদিন ভূমিও চিত্রার গায়ে হাত তোলে। এভাবে দুই বোন মিলে ভীষণ পরিমাণে মারপিট করতে থাকে। এমন অবস্থায় বাড়ির লোকেরা ভীষণ পরিমাণে আশ্চর্য হয়, কিন্তু দুই বোন কোনো কথা শোনে না। হঠাৎই ভূমি চিত্রাকে জোরে ধাক্কা মারে, আর চিত্রার মাথা সোজা দেওয়ালে গিয়ে লাগে, যার ফলে তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এমনকি তখনই চিত্রা অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে চিত্রাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও কিছুতেই চিত্রার জ্ঞান ফিরে আসে না, যা দেখে ভূমি কান্নাকাটি করতে শুরু করে। দিদি, হঠাৎ করে তোর কি হলো? ওঠ না দিদি, আমি আর কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তুই যা বলবি আমি তাই করব। আমি এখন থেকে রান্নাঘরের সব কাজে তোকে সাহায্য করব। আমি আর কখনো বসে বসে মোবাইল ঘাঁটবো না। এবার তুই ওঠ না দিদি। এমন সময় হঠাৎই চিত্রা চোখ খুলে বলে, কি তুই রান্নাঘরে আমাকে সাহায্য করবি? হাই, এ আমি কি শুনছি? তোর এই কথা শুনে মনে হয় আমার জ্ঞান ফিরে আসলো। যাই হোক, তুই যখন বলেছিস তখন কিন্তু নিজের কথা রাখিস। উফ, আমার মাথাটা এখনো ভীষণ যন্ত্রণা করছে। এই তো তোর জ্ঞান ফিরেছে। তোর কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি তোকে কথা দিচ্ছি দিদি, আমি আর জীবনে তোর সঙ্গে ঝগড়া করব না। শুধু তুই একটাবার সুস্থ হয়ে বাড়িতে চল। আমি তোকে খুব ভালোবাসি রে দিদি। দুই বোনের মুখে এরকম কথা শুনে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয়। সেদিনের পর থেকে দুই বোনের মধ্যে ছোটখাটো বিষয়ে খুনসুটি লেগে থাকলেও তারা কখনো নিজেদের মধ্যে বড়সড় ঝামেলা করে না। দুই বোন এখন মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। অনেক একটি গ্রামের স্কুলে শিক্ষকতা করে। শহুরে জীবন তার কখনোই ভালো লাগেনি। গ্রামের খোলামেলা পরিবেশ, সরল সিধেসাদা মানুষ সবকিছুই তাকে একটু বেশি পরিমাণে আকর্ষিত করত। সে বরাবরই ভাবত বিয়ে করলেও সে কোনো গ্রামের মেয়েকেই বিয়ে করবে। শহরে তার মা এবং বোন থাকত। তারা অনেকের এই সিদ্ধান্তে খুশি না হলেও অনেক তাদের কোনো কথাই শুনত না। যেই গ্রামে অনেক শিক্ষকতা করত সেই গ্রামেরই একটি মেয়ে মৃত্তিকাকে সে বিয়ে করে। আমি কি বিয়ের পরেও কোনোদিনও শ্বশুর বাড়িতে যেতে পারবো না? তোমার ওদের সঙ্গে যতই মনোমালিন্য থাকুক না কেন, এখন তো ওরা আমাদের নিচের লোক। আমারও তো ইচ্ছা করে ওদের সঙ্গে দেখা করতে। তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। হয়তো আমি অত বেশি মডার্ন নই, কিন্তু তাই বলে কি আমার নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো অধিকার নেই বলো? তুমি বুঝতে পারো না কেন? তোমাকে কতবার বলেছি তোমাকে নিয়ে গেলে ওরা তোমাকে অপমান করবে। ওদের অনেক ইচ্ছা ছিল শহরের কোনো ধনী পরিবারের কোনো মডার্ন মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার, কিন্তু তা আমি হতে দেইনি। আর সেই নিয়ে ওরা আমাকে কিছু বলতে না পারলেও তোমাকে কিন্তু বলতে ছাড়বে না, এটা আমি খুব ভালো করেই জানি। মাস্টার মশাই কি পড়াতে পড়াতে জ্যোতিষবিদ্যা রপ্ত করেছেন নাকি? না মানে এত ভবিষ্যৎ আপনি কিভাবে দেখে ফেলছেন আমি সেটাই বুঝতে পারছি না। হতেও তো পারে ওদের আমাকে পছন্দ হয়ে গেল। তুমি যখন আমার কথা শুনবেই না তাহলে ঠিক আছে, পরের সপ্তাহে আমরা বাড়ি যাব। তুমি সব ব্যাগপত্র গুছিয়ে রেখো। এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় এবং দেখতে দেখতে অনিক ও মৃত্তিকা শহরে চলে আসে। প্রথমবার শহরে এসে মৃত্তিকার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছে। সে চারিদিকে খুবই অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে মৃত্তিকা তার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে বেল বাজাতেই তার ননদ কুহেলি এসে দরজা খোলে। মা, দেখে যাও দাদা তোমার জন্য গ্রাম থেকে কি উপহার এনেছে। কই দেখি আমার ছেলে আমার জন্য কি নিয়ে এসেছে। এমনিতেই তো বাড়িতে আসার কথা ওর মনেই থাকে না, আর আজকে একেবারে উপহার নিয়ে এসেছে। এটা কে? এই তুই এটা কাকে নিয়ে এসেছিস বাবা? আর তুই বা হঠাৎ করে একে উপহার বললি কেন কুহু? এই মেয়ের যা সাজ পোশাক দেখে ভাবলাম দাদা হয়তো গ্রাম থেকে কাজের লোক এনেছে। তুমি তো কবে থেকেই বলছিলে একটা কাজের লোক রাখবে, তাই বললাম যে তোমার জন্য উপহার এনেছে। তুই ওকে আবার ফিরিয়ে নিয়ে যা।
আমাদের এরকম গেও কাজের লোক লাগবে না। শহরের আদব কায়দা জিনিসপত্র কিছুই তো চিনবে না, একে দিয়ে কাজ করানো যাবে না। তোর কি বুদ্ধি শুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে বলতো? আরে মা, তুমি দাদার সাইকোলজিটা বুঝলে না। দাদা যেহেতু শহরে পড়াশোনা করে গ্রামে গিয়ে কাজ করছে, তাই গ্রাম থেকে আরেকজনকে কাজ দেওয়ার জন্য শহরে নিয়ে এসেছে। মহান লোকেদের মহান মহান চিন্তাধারা, এসব তোমার আর আমার মাথায় ঢুকবে না। শাশুড়ি এবং ননদের কথায় মৃত্তিকা অবাক হয়ে যায়। তাদের পোশাক পরিচ্ছদ অত্যন্ত মডার্ন হলেও তাদের চিন্তাধারা বড্ড সেকেলে ছিল। তারা আজও মনে করে গ্রামের লোক মানেই হয়তো কাজের লোক হবে। গ্রামের লোক যে শহরের বাড়ির বৌমাও হতে পারে এ বিষয়ে তাদের ধারণা ছিল না। তাদেরকে ঘরে ঢোকানোর আগেই কুহেলি এবং নন্দা দেবী দুজনেই মৃত্তিকাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এসব তোমরা কি শুরু করেছো মা? জিজ্ঞাসা তো করে নাও এটা কে, তার আগেই নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছ। তোমাদের এই ব্যবহারের জন্যই আমি গ্রামে চলে যেতে বাধ্য হয়েছি, সেটা তো তোমরা জানোই। মডার্ন হওয়া মানে শুধু শহুরে পোশাক পরা নয়, মডার্ন হওয়া মানে নিজের চিন্তাধারাকেও মডার্ন করা। আচ্ছা মাস্টার মশাই, ভুল হয়ে গেছে। এবার বলুন তো, এটা আপনি কাকে তুলে এনেছেন? এখানে কি ফ্রিতেই থাকবে নাকি পেন গেস্ট? আহ কুহু, একটু থামবি? এটা আমার স্ত্রী মৃত্তিকা। আমি যেই গ্রামে শিক্ষকতা করি ও সেই গ্রামেই থাকে। ও খুব ভালো মেয়ে। আমি যেদিন থেকে গ্রামে গেছি সেদিন থেকে ও আমার খেয়াল রেখেছে। আজ অব্দি আমার কোনো রকমের অসুবিধা হতে দেয়নি। রান্না বান্না করে দেওয়া থেকে শুরু করে আমার অনুপস্থিতিতে আমার ঘর পরিষ্কার করে রাখা সব একা হাতেই করতো। এসব তুই কি বলছিস দাদা? এই সামান্য কাজের জন্য তুই একটা গেয়ভূতকে বিয়ে করে নিলি? এরকম কাজ তো সমস্ত কাজের লোকেরাই করে থাকে। তাহলে কি তুই সবাইকে বিয়ে করে নিবি? তোর মাথাটা যে খারাপ সেটা আমি জানতাম, কিন্তু এতটা খারাপ আমি কল্পনাও করিনি। এরকম একটা মেয়েকে নিজের বৌদি বলে পরিচয় দিতে আমার খুবই লজ্জা করবে। কুহু একদম ঠিক বলেছে। আমরা এই মেয়েকে কিছুতেই নিজের বৌমা বলে পরিচয় দিতে পারবো না। তুই যেখান থেকে ওকে নিয়ে এসেছিস সেখানেই নিয়ে চলে যা। আমার সঙ্গে কথা বললেন না, আমার পরিচয় জানতে চাইলেন না, আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগও দিলেন না, আর তার আগেই চলে যেতে বলছেন। তোমাকে সুযোগ দেব কেন? তোমাকে সুযোগ কি দেব বলো তো? আমার হাতে ক্ষমতা থাকলে তোমার মতো গ্রামের মেয়েকে আমি শহরেই ঢুকতে দিতাম না। আবার তুমি বলছো সুযোগ দিতে? এবার এখান থেকে বিদায় নাও, একদম ইরিটেট করো না। ও, তুমি তো আবার মানে বুঝবে না, জ্বালাতন করো না, এটাই বলতে চাইলাম। তার মানে তোমরা মৃত্তিকাকে কিছুতেই ঘরে তুলবে না, তাই তো? তাহলে আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, কারণ এই বাড়িটা যতটা তোমাদের ততটা আমারও। তুই এত বোকা সেটা আমি সত্যিই ভাবতে পারছি না দাদা। এই গ্রামের মেয়েরা কিরকম চালাক হয় তুই জানিস না? দুদিন যত্ন করে তোকে বেশ ভালোই বশ করে নিয়েছে। এমনই বশ করলো যে তুই ওকে বিয়ে করে নিলি, বিয়ে করে বাড়িতেও নিয়ে চলে এলি। অদ্ভুত সত্যি। কি পড়াশোনা শিখিয়েছো মা তুমি একে? অনেক কোনো কথাতে পাত্তা না দিয়েই মৃত্তিকাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। তার এই ব্যবহারে কুহেলি এবং নন্দা দেবী প্রচন্ড রেগে যায়। কয়েকদিন পরে অনেক আর মৃত্তিকার গ্রামে ফিরে যাওয়ার সময় হলে মৃত্তিকা অনেককে বলে সে গ্রামে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। তোমার এত কিছু সহ্য করেও এখানে থাকতে ইচ্ছা করছে? আমার নিজেরই ভাবতে লজ্জা করছে যে আমার মা বোন এরকম। ওরা শুধু পড়াশোনাই শিখেছে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তার ন্যূনতম শিক্ষাটুকু ওদের কাছে নেই। আমি তোমাকে এখানে কিছুতেই রাখতে পারবো না। তুমি আজই আমার সাথে ফিরে যাবে। তুমি এত চিন্তা করো না, তুমি ফিরে যাও। তোমার ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষা, তুমি এখানে থাকলে ওদের অসুবিধা হবে। তুমি ছুটি পেলে আবার এসো। আমি আশা করছি ততদিনে এদের মন জয় করে নিতে পারবো। মৃত্তিকার কথায় অনেক রাজি হয়ে সেখান থেকে চলে যায়। অনেক চলে যাওয়ার পরেই কুহেলি আর নন্দা দেবীর মৃত্তিকার উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বাড়তেই থাকে। একদিন কুহেলি মৃত্তিকার কাছে একটি খুবই ছোট এবং মডার্ন ড্রেস নিয়ে আসে। আজ আমাদের বাড়িতে পার্টি আছে। শহরের অনেক বড় বড় পরিবারের লোকজন আসবে, আর তারা প্রত্যেকেই অত্যন্ত স্মার্ট এবং মডার্ন। তুমি যদি এরকম ভাবে থাকো তাহলে ওরা আমাদের উপর হাসাহাসি করবে। দাদা বিদেশের চাকরি ছেড়ে গ্রামে গিয়ে চাকরি করছে শুনে এমনিতেই আমাদের দিন রাত অপমানিত হতে হয়। তার উপর যদি আমাদের আত্মীয়রা শোনে দাদার বউ একজন গাইয়া, তাহলে তো সোনাই সোহাগা। তাই জন্য আমি চাই তুমি এই জামাটা পরো। কিন্তু এই জামাটা তো খুব ছোট, আমার এসব জামা পরার অভ্যাস নেই। আর এত ছোট জামা পরে আমি সবার সামনে যেতেও পারবো না। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি এসব পরতে পারবো না। আর কিছু জানো বা না জানো, এই প্লিজ আর সরিটা তো ভালোই বলতে পারো তাই না? কিন্তু শুধু এই দুটো শব্দ জানলে শহরে থাকা যায় না। শহরে থাকতে গেলে আরো অনেক কিছু শিখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে মডার্ন জামা কাপড় পরা। তাই বলছি এটা দিয়ে গেলাম, পরে নিও। মৃত্তিকা অনেকবার না করলেও কুহেলি তার কোনো কথা শোনে না। মৃত্তিকার অত ছোট জামা পরতে একেবারেই ইচ্ছা ছিল না, তাই সে জামাটা ছুঁয়েও দেখে না।
সন্ধ্যাবেলা তাদের বাড়িতে পার্টিতে অনেক লোকজন এসে উপস্থিত হলে মৃত্তিকা সেখানে একটি শাড়ি পরেই চলে আসে। তাকে দেখে সবাই তার পরিচয় জিজ্ঞাসা করলে কুহেলি নানান রকম অজুহাত দিতে থাকে। আরে, আমাদের পার্টির জন্য যে রান্না করতে এসেছে এটা তারই বউ। আসলে ও এখানে দেখতে এসেছে খাওয়া দাওয়া সবকিছু ঠিকমতো পরিবেশন করা হচ্ছে কিনা। আমি তো শুনেছিলাম তোর দাদা তোর বৌদিকে এখানে রেখে গেছে। কোথায় তোর বৌদি? এসে থেকে তাকে তো একবারও দেখতে পেলাম না। তোর বৌদিকে ডেকে নিয়ে আয়, একবার দেখি। দাদার বউ তো বাড়ি চলে গেছে। দাদার হয়তো স্কুলে কোনো কাজ ছিল, তাই ওদের তাড়াতাড়ি করে ফিরে যেতে হয়েছে। তোমরা চিন্তা করো না, পরের বার যখন আসবে তখন তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। কুহেলি তাকে সবার সামনে পরিচয় দেয় না দেখে মৃত্তিকা খুবই কষ্ট পায়। সে চুপচাপ করে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে কুহেলি তার ঘরে আসে। কুহেলি কিছু বলার আগেই তার বৌদিকে ঠাস করে একটা চড় মারে। তোমাকে বলেছিলাম তো তুমি এরকম ভাবে বাইরে আসবে না, তাও তুমি বাইরে এসে আমাদের নাকটা কাটিয়ে দিলে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যাক। যদি তোমাকেও বাড়ি থেকে না বের করে দিতে পেরেছি তবে আমার নামও কুহেলি নয়। আমি তোমার বৌদি, তোমার দাদার স্ত্রী, তোমার দাদার বউ, আর তুমি আমার গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস! তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলছো? যদি বের করে দিতেই হয় তবে এক্ষুনি বাইরে চলো, সবার সামনে আমাকে বৌদি বলে পরিচয় দাও, তবেই আমি তোমাকে ননদের অধিকার ফলাতে দেব, তার আগে নয়। কিছুতেই তারা মৃত্তিকাকে বাগে আনতে পারে না। তারা যতই চেষ্টা করে মৃত্তিকাকে অপ্রস্তুতিতে ফেলবে বা তার ক্ষতি করবে, ঠিক কোনো না কোনো ভাবে মৃত্তিকা সেখান থেকে বেঁচে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। দিনের পর দিন মৃত্তিকার উপর অত্যাচারও বাড়তে থাকে। একদিন, মা এই নিন আপনাদের চা, আর এই নাও কুহেলি তোমার কফি। তুমি যেরকম কফি পছন্দ করো আমি সেরকমই বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু 3 কাপ কেন? 2 কাপ থাকার কথা তো। আর একটা কাপ কার? এই চাটা কে খাবে? কেন আমি চা খাবো? আমি সবার জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম নিজের জন্য বানিয়ে দিই। আসলে মাথাটা খুব ধরেছে তো। মৃত্তিকার হাত থেকে চায়ের কাপটা নিয়ে কুহেলি সমস্ত চা মাটিতে ফেলে দেয়। মৃত্তিকা কিছুতেই বুঝতে পারে না। এটা তুমি কি করলে কুহেলি? খেতে দেবে না বললেই পারতে, বেসিনে গিয়ে ফেলে দিতে। এইভাবে মাটিতে ফেলে দিলে। আমার চা তো খাওয়াই হলো না, উল্টে আমার কাজ বেড়ে গেল। এ মা, খাওয়া হবে না কেন? নিশ্চয়ই খাওয়া হবে। এতটা চা তুমি নষ্ট করে দিতে পারবে? তার চেয়ে বরং একটা কাজ করো, মাটি থেকে পুরোটা তুমি চেটে চেটে খেয়ে নাও। এমনিতেই তোমাদের গ্রামের লোকেদের মাটিতে শোয়া, মাটিতে বসা, মাটিতে ঘুমানো সবকিছুরই অভ্যাস আছে। তাহলে মাটি থেকে খাওয়ার অভ্যাসটাও নিশ্চয়ই থাকবে। কুহেলির এমন কথায় মৃত্তিকা খুবই কষ্ট পায়, কিন্তু সে তার প্রত্যুত্তরে কিছু বলে না। এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। প্রত্যেকদিন কুহেলি এবং নন্দা দেবী মৃত্তিকাকে অপমান করার জন্য কোথা থেকে যেন নতুন নতুন উপায় বের করে আনতো। একদিন, আজকে আমার কিছু বন্ধু আসবে বাড়িতে, তাই আমি চাই তুমি ওদের জন্য কন্টিনেন্টাল খাবার রান্না করো। আগে আমি আর মা এসব করতাম, কিন্তু এখন তোমার মতো একটা বিনামূল্যের কাজের লোক আছে যখন, শুধু শুধু আমরা কেন খাটতে যাব? তাছাড়া রান্না করা, বাসন মাজা ছাড়া তোমাদের গ্রামের লোকেরা আরো কি পারে সেটা একটু দেখতে হবে। এই বলে কুহেলি সেখান থেকে চলে যায়। মৃত্তিকা সারাদিন ধরে নানান রকমের খাবার রান্না করতে থাকে। সন্ধ্যাবেলা কুহেলির বন্ধু বান্ধবরা তাদের বাড়িতে এলে মৃত্তিকা সমস্ত খাবার সাজিয়ে নিয়ে আসে। মৃত্তিকাকে খাবার আনতে দেখে কুহেলির একজন বন্ধু হঠাৎই উঠে দাঁড়িয়ে পড়ে। কি ম্যাম, আপনি আপনি এখানে কি করছেন? আপনি এতগুলো খাবার বয়ে বয়ে আনছেন কেন? দিন দিন আমাকে দিন, আমি হেল্প করে দিচ্ছি। এই কোহেলি, তুই বসে বসে কি দেখছিস? একটু সাহায্য করতে পারছিস না? সে আমি করে দিচ্ছি, কিন্তু তুই একে ম্যাডাম বলছিস কেন? এই গেওভূতটা তো আমার বাড়িতে কাজ করে। বাজে কথা বলিস না। তুই তো জানিস আমি ছোটবেলায় গ্রামে থাকতাম, আর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের প্রিন্সিপাল। আমি কয়েকদিন আগেই বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ম্যামের সাথে দেখা হয়নি। কিন্তু তার সাথে যে এইভাবে দেখা হবে তা তো আমি বুঝতে পারিনি। কিন্তু ম্যাম, আপনি কি স্কুল থেকে ছুটি নিয়ে এখানে এসেছেন? আর তাছাড়া আপনি এরকম কাজ করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মৃত্তিকা সব কথা মৃণাল এবং বাকিদের বলে। মৃত্তিকার কথা শুনে কুহেলি এবং নন্দা দেবী দুজনেই খুবই অপমানিত বোধ করে। তারা শহুরে অহংকারের ভিত্তিতে এমন একজন শিক্ষিত মানুষকে প্রতিনিয়ত অপমান করেছে, এই ভেবে তাদের খুবই খারাপ লাগে। তারা মৃত্তিকার কাছে ক্ষমা চাইলে মৃত্তিকা তাদেরকে ক্ষমা করে আপন করে নেয়। কয়েকদিন পর মৃত্তিকা এবং অনিক নিজের নিজের কাজে গ্রামে ফিরে যায়। কুহেলি আর নন্দা দেবীও তাদের সঙ্গে গ্রামে এসে থাকতে শুরু করে।